আপনাকে যদি জিজ্ঞাসা করি যে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জীব কোনটা, বেশিরভাগ মানুষই উত্তর দেবে বাঘ, সিংহ, কুমির। কিন্তু আসল সত্যিটা কি জানেন? পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জীব বাঘ, সিংহ কিংবা কুমির নয়, একটা ছোট্ট প্রাণী, তার নাম মশা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মশাবাহিত রোগে মারা যায়, বাঘ, সিংহ কিংবা কুমিরের আক্রমণে নয়। ঠিক একই রকম ভাবে বিনিয়োগের জগতেও আমরা ভুল জিনিসকে বেশি ভয় পাই। আমরা ভয় পাই মার্কেট ক্র্যাশকে, কিন্তু সব থেকে বড় বিপদটা কিন্তু সেখানে নয়। আসল বিপদটা যেখানে আছে সেটা হলো ইনফ্লেশন, যেটা চুপচাপ ধীরে ধীরে আসে, আপনার টাকার মূল্যকে শেষ করে দেয়, আপনি বুঝতেও পারেন না। আজকের এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো যে মার্কেট পড়ে যাওয়াটা ততটা ভয়ঙ্কর নয় যতটা ভয়ঙ্কর ইনফ্লেশন, যেটা বিনিয়োগের সব থেকে বড় শত্রু এবং সব থেকে উপেক্ষিত শত্রু। এই বাঘ, সিংহ কিংবা কুমিরকে আমরা বেশি ভয় পাই কেন জানেন? কারণ এই বিপদটা আমাদের চোখের সামনে আমরা খুব বড় করে দেখতে পাই। বাঘ, সিংহ, বড় বড় নখ, দাঁত, ছিন্ন ভিন্ন করে দেবে শরীর, এটা ভিজিবল ডেঞ্জার। কিন্তু মশা একটা ক্ষুদ্র প্রাণী, সাইলেন্ট, ইগনোর করে চলি, কিন্তু আসলে এটাই সব থেকে বেশি ডেডলি। আপনাকে আমি একটা ডেটা শো করতে, প্রতি বছর অ্যাপ্রক্সিমেটলি বাঘের আক্রমণে 10 থেকে 100 জন মানুষ মারা যায়, সিংহের আক্রমণে সমগ্র পৃথিবীতে 200-র মতো মানুষ মারা যায়, কুমিরের আক্রমণে সেই সংখ্যাটা হচ্ছে 1000। আর মশা এবং মশাবাহিত রোগে প্রতি বছর কত মানুষ মারা যায় জানেন? অ্যাপ্রক্সিমেটলি 7,25,000 মানুষ প্রতি বছর মশার কামড়ে মারা যায়। এইবার এই একই রকম জিনিস কিন্তু বিনিয়োগের জগতেও প্রযোজ্য। যখনই মার্কেট ক্র্যাশ হয় সেটা একটা ভিজিবল, ড্রামাটিক, চারিদিকে সেন্সেশন নিউজ আসবে, খবরের কাগজ, টিভিতে আসবে মার্কেট ক্র্যাশ হয়ে গেছে, বিনিয়োগকারীদের এত লক্ষ কোটি টাকা গায়েব, শেয়ার মার্কেটেতে ব্লাড বাথ, এইরকম ড্রামাটিক সেন্সেশন এবং টাইটেল নিয়ে খবর আপনার কাছে আসবে। কিন্তু আপনার ইনফ্লেশন, যেটা কিনা নীরব ঘাতক, কন্টিনিউয়াস, প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে ধীরে ধীরে আপনার টাকাটাকে আস্তে আস্তে খেয়ে ফেলছে। যেহেতু এটার কোনো খবর নেই, সেন্সেশন নেই, তো আপনি এটাকে গুরুত্বও দেবেন না। কিন্তু এটাই সব থেকে বেশি ক্ষতি করে আমাদের। আমরা যেটাকে বেশি ভয় পাই, মার্কেট ক্র্যাশ, তার থেকেও অনেক অনেক বেশি ক্ষতিকারক এই ইনফ্লেশন। এইবার এই মার্কেট ক্র্যাশকে যতই আমরা আমাদের প্রধান শত্রু ভাবি, আসলে কিন্তু এটা আমাদের সব থেকে বড় শত্রু নয়। কেন জানেন? কারণ মার্কেট ক্র্যাশ যেটা হয় সেটা হচ্ছে সাডেন, হঠাৎ করে হয়ে যায়, ইমোশনাল এবং টেম্পোরারি। সব থেকে গুরুত্বপূর্ণ, মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়ার পর চিরকালের জন্য ওই মার্কেট ডাউন থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মার্কেট ফল করে এবং তারপরে মার্কেট তার থেকে আরো বেশি আপ হয়। সেটা আপনার 2008-এর মার্কেট ফলই হোক কিংবা রিসেন্ট 2020-র কোভিডের মার্কেট ক্র্যাশই হোক, সব ক্ষেত্রেই মার্কেট ক্র্যাশ করেছে, তারপরে আবার অল টাইম হাই হয়েছে। আর যারা লং টার্ম ইনভেস্টর, যারা প্যানিক করেননি, যারা এই ক্র্যাশের সময় বিক্রি করে দেননি, তারা রিওয়ার্ড পেয়েছেন। কোভিডের পরে মার্কেট এভার হাইয়েস্ট হয়েছে এবং তারা অনেক অনেক টাকা কামিয়েছেন। আর যদি আপনি এসআইপি ইনভেস্টর হন, তাহলে তো আপনার এই মার্কেট রিস্কটাকে ম্যানেজ করা আরো সহজ হয়ে যায়, কারণ আপনার প্রতি মাসে মাসে ইউনিট কেনা হবে। মার্কেট ক্র্যাশ হয়ে গেলে সেই সময় আপনি বেশি ইউনিট পাবেন, আপনার বাইং প্রাইসটা অ্যাভারেজ আউট হয়ে যাবে, যেটা কিনা আপনার জন্য ভালো। এই যে ভোলাটিলিটি, এই ভোলাটিলিটি আসলে আপনার রিটার্ন বাড়ানোর ক্ষেত্রে হেল্পই করবে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে মার্কেট ক্র্যাশ এটা আমাদের ইমোশনকে হার্ট করে, কিন্তু ইনফ্লেশন সেটা আমাদের ওয়েলথকে হার্ট করে। ডিফারেন্সটা এটাই। এইবার এই মার্কেট ভোলাটিলিটিকে অ্যাভয়েড করার জন্য বা মার্কেট ক্র্যাশকে অ্যাভয়েড করার জন্য যারা রিস্ক অ্যাভার্স ইনভেস্টর বা যারা একেবারেই রিস্ক নিতে চান না, কনজারভেটিভ ইনভেস্টর, তারা কিছু ফিক্সড রিটার্ন বা গ্যারান্টেড রিটার্ন প্রোডাক্টেতে ইনভেস্ট করেন। মোটামুটি এই প্রোডাক্টগুলো থেকে প্রেডিক্টেড ইনকাম হয়, ফিক্স রিটার্ন পাওয়া যায়, ক্যাপিটাল সেফ থাকে, কিন্তু
এখানেতে যে জিনিসটা আমরা একেবারেই ধার্তব্যের মধ্যে রাখি না সেটা হচ্ছে রিটার্ন, যেটা জেনারেলি ইনফ্লেশনের থেকে কম হয় বা ইনফ্লেশনের সমান হয়। আর এই ফিক্সড রিটার্ন প্রোডাক্ট গুলো থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায় সেগুলো সবই ট্যাক্সেবল। সুতরাং আপনি যদি ট্যাক্সেবল ইনকামে থাকেন তাহলে আপনার ইন্টারেস্ট বা রিটার্নটা আরো কম হবে। এইবার মনে করুন আপনি কোনো একটা জায়গাতে ইনভেস্ট করলেন যেখান থেকে আপনি 5 থেকে 6% ইন্টারেস্ট পাচ্ছেন, ইনফ্লেশনই 6%, তাহলে অলরেডি আপনার রিটার্ন ইনফ্লেশনের সমান বা তার থেকে কম। তার উপর যদি আপনি 10 থেকে 20% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন তাহলে তো আপনার রিটার্ন আরো কমে গেল। তাহলে রিয়াল রিটার্ন কত হলো? রিয়াল রিটার্ন নেগেটিভ। এইটাই আপনাকে কিন্তু মনে রাখতে হবে। এইটা কিন্তু লো রিটার্ন নয়, ভাববেন না লো রিটার্ন, এটা গ্যারান্টেড লস। এইবার এই গ্যারান্টেড রিটার্ন প্রোডাক্ট থেকে কারা সব থেকে বেশি লস করে? যারা এন্টায়ারলি ফিক্সড রিটার্ন প্রোডাক্টতেই বিশ্বাস রাখেন, যে আমি আর কোনো প্রোডাক্টে ইনভেস্ট করবোই না, একদমই সেফ, সিকিউর এবং ফিক্সড রিটার্ন প্রোডাক্টই চাই। তো তাদের ক্ষেত্রে, যারা কনজারভেটিভ ইনভেস্টার আর কোথাও ইনভেস্ট করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সিওরলি লস হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়। এইবার আপনি হয়তো ভাবতে পারেন যে আমি এই ফিক্সড রিটার্ন যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে বা ফিক্সড রিটার্ন প্রোডাক্ট গুলো যেগুলো আছে সেগুলোকে খারাপ বলছি আর মিউচুয়াল ফান্ডকে খুব বড় করে দেখাচ্ছি, কিন্তু এমনটা মোটেই নয়। আমি একবারও বলছি না যে ফিক্সড রিটার্ন প্রোডাক্ট গুলোর দরকার নেই, এগুলো দরকার আছে। শর্ট টার্মে ইনভেস্ট করার জন্য, 1 থেকে 3 বছরে ইনভেস্ট করার জন্য বেস্ট প্রোডাক্ট হতে পারে ফিক্সড রিটার্ন প্রোডাক্ট। কিন্তু লম্বা সময়ের জন্য যদি আপনি বিনিয়োগ করেন সেক্ষেত্রে ইনফ্লেশন বিটিং প্রোডাক্ট গুলো বেশি জরুরি, মানে যে প্রোডাক্ট থেকে ইনফ্লেশনের থেকেও বেশি রিটার্ন পাওয়া যাবে। আর সেই কারণের জন্যই আমি বলবো যে আপনি সবসময় একটা পোর্টফোলিও তৈরি করুন, একটা প্রপার অ্যাসেট অ্যালোকেশন দরকার। তো এই প্রপার অ্যাসেট অ্যালোকেশন আপনাকে গ্রোথ, সেফটি দুটোরই ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করবে। যেমন ধরুন আপনাকে আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি যে একজন ব্যক্তি, তিনি 50-এর কোটায় আছেন, তিনি ব্যালেন্সড ইনভেস্টর, মানে খুব কনজারভেটিভও না আবার খুব অ্যাগ্রেসিভও না। তিনি চাইলে তার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে 40% ইনভেস্ট করতে পারেন, ইকুইটি পোর্টফোলিও যেটা বলছি। 30% চাইলে তিনি ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করতে পারেন, যেখানে আপনার ব্যাংকের ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের বিভিন্ন প্রোডাক্ট এগুলো এসে যাবে। 20% গোল্ড, বিভিন্ন ধরনের কমোডিটিজ, সিলভার, এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করতে পারেন। 10% ক্যাশ রেখে দিলেন বা এমার্জেন্সির জন্য লিকুইড ফান্ডেতে রাখলেন। তো এইভাবে যদি পোর্টফোলিওটা বানানো যায় তাহলে কি হবে? আপনার পোর্টফোলিওটা ব্যালেন্সড হবে, এখানে আপনার সেফটিও থাকছে আবার গ্রোথের অপশন থাকছে। তাই আমার মতে যে একেবারেই শুধুমাত্র 100% সেফ ইনভেস্টমেন্ট সেটাও দেখা ঠিক না, আবার 100% অ্যাগ্রেসিভ সেটাও রিস্কি হয়ে গেল। আপনার বয়স অনুযায়ী, আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী যদি একটা ব্যালেন্সড পোর্টফোলিও তৈরি করতে পারেন সেটা সব থেকে ভালো। আর এই ইনভেস্টমেন্টের ব্যাপারে বা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে যদি আপনি পার্সোনালাইজড অ্যাডভাইস চান তাহলে আপনি আমায় পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনেতে শো করছি।